অস্থির অবস্থা সৃষ্টি করছে নির্বাচন বিমুখ দলগুলো, বললেন ফখরুল। সব বিষয় মীমাংসা করে ফেব্রুয়ারিতে দিতে হবে নির্বাচন। ভোট যদি চান তাহলে 2026-এর যে ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। গণভোট সংবিধানে নেই, যারা বলে তারা ফ্যাসিবাদকে সমর্থন করে, বলছে জামায়াত। সমমনা 8 দলের সমাবেশ কাল। নির্বাচন পেছালে দায় নিতে হবে বিএনপি জামায়াতকে, বলছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের দায়ও তাদের। জুলাই সনদ নিয়ে শিগগিরই অবস্থান পরিষ্কার করবে সরকার, জানালেন রিজওয়ানা। নির্বাচন হবে না সে সন্দেহ ভুল, বললেন কমিশনার। গণভোটের এখতিয়ার বর্তমান সরকারের নেই, মন্তব্য ফরহাদ মাজহারের। এ সংবিধানের সমস্যার সমাধান হবে না, গণপরিষদ গঠনের পরামর্শ। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা, ক্রীড়া নিরাপত্তার অভাব বোধ করছে না প্রসিকিউশন। ট্রাইব্যুনালের আশপাশে বহিরাগত নিষিদ্ধ। এবং রাজধানীতে প্রকাশ্যে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী, বলছে পুলিশ। অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বিস্তারিত। দেশে অস্থির অবস্থা সৃষ্টি করছে নির্বাচন বিমুখ দলগুলো, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, পিআর সহ অমীমাংসিত সব বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে সরকারকে। এর আগে সকালে স্বাধীনতা বিরোধীদের সাথে এদেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। গণভোট সংবিধানে নেই, যারা বলে তারা ফ্যাসিবাদকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সোমবার বিকেলে পুরানো পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে তিনি কথা বলেন, আগামীকালের সমাবেশে দেশ জাতীয় সরকারকে বার্তা দেবে জামায়াত সহ সমমনা 8 দল। সেই সঙ্গে সংকট সমাধানে বিএনপি ডাকলে জামায়াত আলোচনায় বসতে রাজিও বলে জানান তিনি। জনদুর্ভোগ কমাতে কালকে সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। ঐক্যমত্য কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি, গণভোট নির্বাচনের আলোকে পৃথকভাবে হবে, তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না। আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকেই নিতে হবে। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে 2 দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ 2 দল আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বলেন, নির্বাচনের আগে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। জান্নাতুল মোহনার প্রতিবেদন।
উপস্থিত থাকবেন। সরকারের বেঁধে দেওয়া 7 দিন পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারেনি রাজনৈতিক দলগুলো। এর জন্য বিএনপি জামায়াতকে দোষারোপ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদকে নির্বাচনের অযোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি তারা কি কোনো কারণে এরকম একটা আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করে ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রসঙ্গে সরকার নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে খেলা হচ্ছে সাপলুডু। এছাড়া বিএনপি ও জামায়াত প্রকাশ্যে গোপনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতের, জুলাই সনদ বাস্তবায়নে এই দুই দলের দায়িত্ব নিতে হবে। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ সময় জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাসির উদ্দিন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। নির্বাচনে বিএনপির সাথে আসন ভাগাভাগির আলোচনা কিংবা জোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গণতন্ত্রের প্রতীক শহীদ নূর হোসেন স্মরণে আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরো বলেন, গণতন্ত্র নির্মাণের পথে এখনো ষড়যন্ত্র চলছে, তবে যতই ষড়যন্ত্র হোক কোনো কিছুতেই কাজ হবে না। এছাড়া তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন কোনো পারিবারিক বা বড় নেতা নির্বাচন নয়, এই নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, জনগণের নির্বাচন। বিএনপি হয়তো 272টা সিট তাদের মতো ঘোষণা করেছে, আমরা আমাদের পক্ষ থেকেও অনেকগুলো সিট ঘোষণা করেছি, কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত করে আমরা কোনো আসন ঘোষণা করিনি। কেউ যদি মনে করেন তাদের ঘোষণাটাই চূড়ান্ত, তাহলে তারা ভুল করছে। এটা বুঝতে হবে যে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তই দেশকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার শিগগিরই তার অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, নির্ধারিত 7 দিন পরও রাজনৈতিক দলগুলো কিছু না জানানোই নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার তা প্রতিহত করবে। আরো জানাচ্ছেন আলী আকাশ আকাশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অভিন্ন নির্দেশনা দিতে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে দেয়া অন্তর্বর্তী সরকারের 1 সপ্তাহ সময় শেষ হচ্ছে সোমবার। তবে রোববার পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত না জানানোই দ্রুতই সরকার অবস্থান পরিষ্কার করবে। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আবারও আলোচনার বিষয়ে কোনো তথ্য নেই উপদেষ্টার কাছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। সরকারের দরজা সবসময়ই সবার জন্য খোলা ছিল, প্রথম থেকে এটা খোলা ছিল, এখনো এটা খোলা আছে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি
শুনি। এই সময় আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন পরিবেশ উপদেষ্টা, বলেন কোনো বিশৃঙ্খলা করতে দেবে না সরকার। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে, তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয় সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। দেশের অস্থিরতা এড়াতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন উপহার দিন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আসন্ন নির্বাচন নিয়ে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, এবার গ্রহণযোগ্য নির্বাচন উপহারের মাধ্যমে অতীতের সব কলঙ্ক মুছে ফেলতে চায় কমিশন। সোমবার কুমিল্লার নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষ কর্মশালায় একথা বলেন ইসি আনোয়ারুল। বলেন, নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। তিনি আরো বলেন, নির্বাচনের আর 80 থেকে 90 দিন বাকি। কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, সেটি ভুল ধারণা বলেও উল্লেখ করেন ইসি আনোয়ার। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এই দেশের ভবিষ্যৎ। আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তফসিল ঘোষণার পর দিন থেকে বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার দুপুরে বিভিন্ন দেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের সাথে জুম মিটিংয়ে তিনি এ তথ্য জানান। ভোটের অন্তত 1 থেকে 1.5 মাস আগেই প্রবাসীরা ব্যালট পেপার হাতে পাবেন বলেও জানান তিনি। নির্ধারিত সময় এবং সঠিক ঠিকানায় ব্যালট পাওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রবাসীরা। কমিশনার বলেন, প্রতিটি খামে আলাদা আলাদা কিউআর কোড দেওয়া থাকবে, যেখানে ভুয়া ব্যালট সংযুক্ত করার কোনো সুযোগ নেই। ভোটের দিনে পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে জানান কমিশনার সানাউল্লাহ। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে তফসিল ঘোষণার আগেই। যেদিন তফসিল ঘোষণা হবে তার পরের দিন ডাকগুলো আমরা ছাড়বো মেইলে। আমরা আশা করছি ম্যাক্সিমাম ডাক পৌঁছে যাবে ভোটেরও আপনার 1.5 মাস আগে, এবং এটা আপনাদেরকে প্রিজার্ভ করে রাখতে হবে। আপনাদেরকে ওয়েট করতে হবে ভোটের 21 দিন আগ পর্যন্ত, যেদিন প্রার্থী তালিকা চূড়ান্ত হবে সেই দিন গিয়ে আপনারা ভোট দিবেন। তার আগ পর্যন্ত এটা আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে, এবং ভোটটা দেওয়ার পরপরই 1-2 দিনের মধ্যেই এটা আবার ডাকে ফেরত দিতে হবে, তা না হলে সময় মতো এসে পৌঁছাবে না। বর্তমান সংবিধানের অধীনে দেশের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বলেন, গণভোটের এখতিয়ার বর্তমান সরকারের নেই। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নেই ঐক্যমত্য কমিশন করার, আর নানা মহলের স্বার্থ থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হবে না। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণের সঙ্গে তামাশা উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ থেকে উত্তরণে নির্বাচন নয়, গণপরিষদ গঠনের বিকল্প নেই। আপনি এই জাতীয় সনদ বলেন কি বলেন, এটা তো কোনো লিগ্যাল বৈধতা নেই। এটা আপনি ঘরে বসে 10টা লোক নিয়ে আলোচনা করতেই পারেন, এটা কোনো লিগ্যাল বৈধতা নেই। আচ্ছা, এখন আপনারা বারবার বলতেছেন গণভোট কে দেবে? এই সরকার কি এখতিয়ার আছে গণভোট দেবে? সে তো বলছে আমি এই সংবিধান রক্ষা করবো। কিসের গণভোট? এই তো বাংলাদেশে তো সিকিউরিটি বলে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। আর আপনারা এখন বসছেন নির্বাচন আপনার কথা বলতেছেন। এটা কিরকম আপনার আত্মঘাতী আপনাদের। আপনি সংবিধানও রাখবেন, আবার সংবিধান বিরোধী ভূমিকাও রাখবেন, দুটো তো হতে পারে না। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই।
জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। সেই সঙ্গে 13ই নভেম্বর মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তার অভাব বোধ করছে না বলেও জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তবে ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাবিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে আগামী 13 নভেম্বর। এদিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঢাকা লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার দুপুরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউশন। জানান এ নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন না তারা, তবে মনে করিয়ে দেন সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের নিরাপত্তা বিধানের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়, তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। এদিন ট্রাইব্যুনাল 2 এ চলে আবু সাইদ হত্যা মামলার তিনি বলেন এই হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ হবে বলে আশা ব্যক্ত করেন প্রসিকিউশন। জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। এদিন ট্রাইব্যুনাল 1 এ চলে রামপুরায় 2 জনকে হত্যা ও ঝুলন্ত একজনকে গুলি করে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আদালতে হাজিরা শেষে ফেরার পথে রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী মামুন। সোমবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মামুন অভিনেতা সোহেল চৌধুরী এবং সাবেক সেনার প্রধান জেনারেল আজিজের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। হাসান আল মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর সূত্রাপুরে ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এভাবেই দিন দুপুরে একজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান মুখে মাস্ক পরা 2 জন গুলি চালায়। গেটের সামনে পড়ে গেলে আরো কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গণতনায় ঠাস করে খালি আওয়াজ করছে, আমরা তো দিকে দৌড় 2টা না 3টা আওয়াজ হয়েছে এরকম আর কি। অনেকক্ষণ যাবত এখানে পড়েছিল, সবাই আতঙ্কে তো দৌড়াদৌড়ি করতেছিল। পরে ভিতর থেকে দেখা যেতেছে কিছু আনসার আইসা আপনার উঠায় ভিতরে নিয়ে গেছে। না মুখে রুমাল বাঁধা গুলি করে তারা বলে ওদিকে দৌড়ে পলাইছে। যারা গুলি করছে সামনে দিয়ে গেছে, আর 2 জন পিছের থেকে গুলি করছে। কিছু কাছের থেকে গুলি করছে। কত মানুষ এই জায়গায় দাঁড়ায় ছিল, কত লোকজন ছিল, পুরুষ পোলা ছিল, কেউ তো ধরল না আগে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। সেখানে আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমার তো কেউ নাই, আমার বাপ ছাড়া সবাই শুধু লোক দেখবে, কেউ মাথায় হাত ধুলাবে না। পুলিশ সূত্রে জানা যায় নিহত মামুন অভিনেতা সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। এর আগেও রাজধানীর তেজগাঁওয়ে তার ওপর হামলা হয়েছিল। সেবার বেঁচে গেলেও সেইগুলিতে নিহত হয়েছিলেন একজন আইনজীবী। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিন নিহত মামুনের আইনজীবী জানান সোমবার পুরনো একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে এসেছিলেন মামুন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এ তারিক সাইদ মামুনের একটি মামলা ছিল। আসামি যথাসময়ে কোর্টে আসছে। আসার পর আমি ওর হাজিরা দিলাম। দেওয়ার পর বিজ্ঞ আদালত জন্য ওঠার পর বিজ্ঞ আদালতকে আমি বলেছি এটা অনেক পুরানো একটা মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করার জন্য। বিজ্ঞ আদালত বলা যেহেতু সাক্ষী আসে নাই, পরবর্তী ডেটে আমি দেখি। এর আগে গেল 5 নভেম্বর বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি করে নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের সংসদীয় আসন 4টিই থাকবে। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এর রায় দিয়েছে। এছাড়া গাজীপুরে 6টি নয় বরং 5টি সংসদীয় আসন থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি করার প্রস্তাব দেয়। পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর বৈধতা চ্যালেঞ্জ করে সেপ্টেম্বরে এর রিটটি করা হয়। কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে নারী সহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানায়, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই 2 জন পুরুষ ও 1 জন নারী নিহত হন। আহত হন আরও 5 জন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও অটো জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দর্শক, 10ম গ্রেডের দাবি করা প্রাথমিক শিক্ষকরা সচিবালয়ে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। এ বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, দাবির বিষয়ে এখন কি বলছেন শিক্ষকরা, কি জানতে পেরেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দশম গ্রেড সহ 3 দফা দাবি কিন্তু সচিবালয়ে বৈঠক শুরু হয়েছে। আমি যদি একটু বলতে চাই, বিকেল 5:40 কিন্তু এই বৈঠক শুরু হয় এবং সেখানে অর্থ উপদেষ্টা সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু রয়েছেন এবং 17 সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল কিন্তু সেখানে বৈঠক করছেন। এবং বৈঠক শুরু হওয়ার আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন আবুল কাশেম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 17 সদস্যের প্রতিনিধি দল কিন্তু সেখানে গিয়েছেন, তাদের পক্ষ থেকে 3 দফা যে দাবি রয়েছে সেটি কিন্তু তুলে ধরা হবে। এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে যদি দাবি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু তারা এই শহীদ মিনার থেকে বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরে যাবেন, আর যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। সেই সঙ্গে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। তারা যেটি বলছেন এগুলো তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি, যেটি বলছেন। আমি যদি 3 দফা দাবির কথা একটু বলতে চাই, যে 10ম গ্রেডে পদোন্নতি সহ চাকরির 10তম ও 16তম বছরে যে পদোন্নতি জটিলতা রয়েছে সেটি নিরসন, সেই সঙ্গে বিভাগীয় পর্যায়ে সকল পদোন্নতি দেওয়া সহ 3 দফা দাবিতে কিন্তু তৃতীয় দিনের মতো আজকে তারা এই শহীদ মিনারে অবস্থান করছেন। তো ফলাফল আসলে কোন দিকে যায়, অর্থাৎ কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু বৈঠক শেষ হলেই বলা যাবে। তারা কিন্তু আজ টানা 3 দিন ধরেই কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন এটি তাদের যৌক্তিক একটি দাবি, যে 10ম গ্রেড সেটি কিন্তু আসলে তাদের দীর্ঘদিনের দাবি, এমনটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে কালকে যে রোববার সন্ধ্যায় যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে তারা যেটি বলছেন যে অর্থ উপদেষ্টা উপস্থিত না থাকায় কিন্তু তারা তাদের দাবিগুলো সেখানে তুলে ধরেনি। তারা যেটি বলছেন যে দাবি বাস্তবায়ন হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সেটি আটকে যায়, এজন্যই তারা অর্থ উপদেষ্টার উপস্থিতি কিন্তু চেয়েছেন। এজন্য আজ তারা অর্থ উপদেষ্টা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসছেন। অর্থাৎ একটু পরেই কিন্তু জানা যাবে যে আসলে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিনা, সেটি কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট দেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশের সম্পদের খোঁজে তথ্য পেতে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে অগ্রণী ব্যাংকের কেনাকাটায় 22 কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকটির সাবেক 2 এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে সংস্থাটি। দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 315 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1189 জন ডেঙ্গু রোগী। অন্যদিকে গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 239 জন হাসপাতালে ভর্তি হয়।